গ্রেপ্তার হলেন তৃণমূলের আর এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। উনি ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ওনার এই তৃণমূলে প্রত্যাবর্তন পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে ২০১০ সালে। এরপর ২০১৫ সালে তিনি ভোটে জিতে ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। এরপর থেকেই শুরু হলো তোলাবাজি এবং একের পর এক শাসানিমূলক হুমকি, প্রমোটারদের কাছ থেকে কাঠাপ্রতি টাকা চাওয়া, বাড়ি ভাঙা এবং যেসব বাড়ির সামনে উনি দেখতেন বালি, ইট, পাথর পড়ে রয়েছে, দিনের বেলা তার শাগরেদরা এসে দেখে যেতেন এবং রাতের বেলা তাকে পার্টি অফিসে ডেকে বেশ মোটা টাকা তার কাছ থেকে তোলাবাজি নেওয়া হতো। এসব বলছে তার এলাকারই লোক, আমরা তো এগুলো জানি না, এসব তার এলাকারই লোক আমাদের জানিয়েছে এবং টিভির মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। এক এক লয়ার ম্যাডাম অভিযোগ জানিয়েছেন যে তার বাড়িতে একটি চেম্বার খোলবার জন্য বাপ্পাদিত্য কাউন্সিলরের কাছে গিয়ে নাকি উনি জানিয়েছিলেন বা অনুমতি নিয়েছিলেন। ওনাকে বলা হয়েছিল যে উনি যেন তাকে ২০ লক্ষ টাকা যেন আগাম তোলাবাজি দেয়া হয়, কিন্তু উনি দিতে অস্বীকার করায় তো ওনার বাড়িতে ভাঙচুর এবং ওনাকে শাসানিমূলক কথাবার্তা বলা হতো। এরপর কিছুটা ভয়েই উনি ২ লাখ টাকা অফার করেছিলেন বা বলেছিলেন ২ লাখের বেশি আমি দিতে পারবো না, কিন্তু ওনারা তাতে রাজি হননি। এরপর তিনি জোর করেই তার বাড়িতে একটি চেম্বার খুলেছিলেন। যেই চেম্বার খোলার পর তার বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগানোরও ব্যবস্থা করা হয়েছিল এবং ওই মহিলা আরও জানিয়েছেন যে ওনাকে নাকি এক ঘরে করে দেয়া হয়েছিল। এই সব দুর্নীতিমূলক কাজের সঙ্গে বাপ্পাদিত্য এবং তার শাগরেদ সৌরভ ঘোষও যুক্ত ছিল। এছাড়া তার আরও ৫-৬ জন শাগরেদ ছিল, তার সঙ্গে সঙ্গে তারাও তোলাবাজি এবং শাসানিমূলক উল্লেখযোগ্য করেছেন, শাসানিমূলক বাক্য ব্যবহার করতেন। কিছু কিছু বিজেপি করা পুরুষ মানুষ বা মহিলারা জানিয়েছে যে বিজেপি করার অপরাধে নাকি ২০২১ সালে যখন বিজেপি হেরে যায়, তখন তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের নাকি বাড়ি ঘর ভাঙচুর করা হয়, তাদের মারধর করা হয় এবং তাদের পার্টি অফিসে আটকে রেখে প্রত্যেকের কাছে ৫০,০০০ টাকা জরিমানা চাওয়া হয়। যদি কেউ ফ্ল্যাট করব বলে ঠিক করে প্রমোটারদের কাছ থেকে কাঠাপ্রতি ২ লাখ, ৫ লাখ টাকা করে চাওয়া হতো। এইভাবে বিভিন্ন রকম তোলাবাজি করা হতো। ওনার ভয়ে এবং ওনার শাগরেদদের ভয়ে কেউ কোনো রকম প্রতিবাদ করতে পারতেন না। জোর করে দোকান এবং বাজার হাট দোকান ব্যবসাদারদের কাছ থেকে মোটা মোটা টাকার তোলাবাজি নেওয়া হতো। এলাকার লোকজন আরও জানিয়েছে যে পাটুলিতে নাকি তিনি তার এই তোলাবাজির টাকায় প্রাসাদ প্রমোদ বাড়ি করেছেন এবং যেই বাড়ির ভেতরে সুইমিং পুল, আন্ডারগ্রাউন্ড এবং আরও বিশাল এলাকা জুড়ে বাগান, মহল করেছেন, যেগুলোর মধ্যে কিন্তু ওনার কোনো রকম কোনো উনি করতেই পারেন না, ওনার কোনো রকম কোনো করার ক্ষমতাই নেই। এগুলো সব যে চুরির টাকায় এলাকাবাসীরা প্রত্যেকেই জানতে পারত, প্রত্যেকেই বুঝতে পারত, কিন্তু কেউ কোনো কিছু মুখে বলতে পারতেন না। তার কারণ হচ্ছে যদি কেউ প্রতিবাদ করত তাকে মারধর করা হতো, এমনকি খুনও করা হয়েছে অনেককে। তার কাছে শাসানিমূলক বাক্য যেত, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার কাছ থেকে জরিমানা আদায় করা হতো মোটা টাকা এবং তার বাড়ি ঘর ভেঙে দিয়ে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। এলাকার মানুষরা একটা সময় তিষ্ঠ হতে পারত না, অতিষ্ঠ হয়ে তারা কেউ কেউ এলাকাও ছেড়েছেন এবং তারা জানতেন যে কোথাও কোনো রকম নালিশ করলে পরে তারা কোনো ফল পাবে না। থানা, পুলিশ যেখানেই যাক তাদের সব কিছুই তাদের হাতে কেনা ছিল। এইভাবেই তারা চলতো, এইভাবেই তারা ভয়ে ভয়ে থাকতো, এইভাবেই তাদের দিন যেত। কিন্তু ২০২৬-এ তারা হাসির মুখ দেখতে পেয়েছে। ২০২৬-এর পর যখন এই দল ক্ষমতাচ্যুত হয় তখন তারা মনে সাহস এনেছে এবং মনোবল পেয়েছে। এরপর তারা এক একজন এক একভাবে মুখ খুলেছে, তাদের প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের সুবিচার চাওয়ার জন্যে তারা থানায় এসেছে। সেই বুঝে পুলিশ বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে যখন তাকে পাটুলি থানায় বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তখন প্রত্যেকে চোর চোর স্লোগান দিয়ে তার পেছু পেছু ছুটে গেছিল এবং তাকে ডিম দিয়ে মারবারও চেষ্টা করেছিল, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তার কারণ পুলিশ তাকে আগলে রেখেছিল এবং তাকে ভ্যানের মধ্যে যাতে সে ঠিকভাবে পৌঁছতে পারে সেই ব্যবস্থা পুলিশই করে দিয়েছিল এলাকার লোকজনের হাত থেকে বাঁচার জন্যে।
আপনারা কি মনে করেন এসব যে এত যে কাউন্সিলররা চুরি করেছে, এত যে দুর্নীতিবাজ করেছে, এত যে ক্ষয়ক্ষতি মানুষের করেছে, এই ব্যাপারগুলো কি আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো খোকাবাবু কি কিছুই জানতেন না? ও সব কিছুই কি ছিল তাদের অধরা? তাদের কি কোনো এইসবের মানে কোনো রকম কোনো মানে মদতই ছিল না? কিন্তু আমরা তো মনে করি এটা নয়, তা নয়। তাদের মদত ছাড়া কিচ্ছু দলের কোনো কিছুই হতো না। এটা আমরা সবসময় জানি। আর এই দলটা তো একমাত্র তোলাবাজির দল হিসাবেই তো দুর্নীতিমূলক তোলাবাজির দল হিসাবেই খ্যাত। তাহলে এখন যদি ভাইপো বা তার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওরফে তার পিসি যদি গা ঢাকা দেয় বা তারা যদি অস্বীকার করে এসব কিছুই তারা জানতেন না, তাহলে তো পাবলিক তো এই জিনিসটা মেনে নেবে না। পাবলিক তো এটা কখনোই বিশ্বাস করবে না। এত দুর্নীতি, এত তোলাবাজি, এত খারাপ কাজ এই তৃণমূল সাংসদরা এবং কাউন্সিলররা একের পর এক ধরা পড়ছে। তাহলে এই একটু ভাবা যেতেই পারে যে এই দলটা যদি ২৬ সালে থাকতো তাহলে কি হতো? একদম দলের পর মানে মানুষ একদম শেষ হয়ে যেত। অনেক মানুষই কিন্তু ভোটের ফল বেরোনোর আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে যেন এই দল আর যেন না আসে। তারা পরিবর্তন সত্যিই দেখতে চেয়েছিল। এবং এই এত যে তোলাবাজি, এত যে দুর্নীতি, এত যে খারাপ কিছুকে প্রশ্রয় দেয়া, এই জিনিসগুলোকে তারা আর চাইছিল না কো। তারা চাইছিল এই দলটা এবার চলে যাক। কারণ তারা জানতো এই দল যতদিন থাকবে কোনোদিনও সুফল কিছু তারা পাবে না কো। যত দিন যাবে তত তোলাবাজি, তত খারাপ কাজ, তত বাজে ধরনের জিনিস না বাড়তে থাকবে এবং আস্তে, আস্তে মানুষ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের তো তাই মনে হয়। এই ২০২৬ আমাদের মঙ্গল করেছে যে এই দলকে বিদায় দিয়ে যে বিজেপি দল এনেছে বা নতুন দল সূচনা করেছে। এরপর দেখা যাক তারা কি করে। আমরা আশা তো করব যে এইসব থেকে তারা আমাদের মুক্ত করতে পারবে বা এইসব তোলাবাজি, এসব দুর্নীতি, এইসব কাজের থেকে পরিবর্তন যে একটা তারা আনবে এটুকু আশা আমরা পাবলিক রাখতেই পারি। এরপর যদি আমি কোনো ভুল বলে থাকি বা আমার যদি কোনো মানে ঠিক বলে থাকি, এই কথাগুলো আপনারা আমাকে কমেন্ট বক্সে একটু